নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী ক্লাস নাম্বার 5। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নেবে এবং তোমরা সকলে এখনই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ আজকের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমাদের সমস্ত ক্লাসই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসগুলো নয়, আগের ক্লাসগুলো সকলে দেখে নেবে। আজকের ক্লাস নাম্বার 5, তো সকলে প্লেলিস্ট কিন্তু করা আছে, ওগুলো আগে দেখবে, তারপর তোমরা এই কোয়েশ্চেনগুলোতে আসবে। তো এখানে কিন্তু তোমাদের এনটিপিসির বিশেষ করে গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু এখানে লাস্ট যে সমস্ত এক্সামগুলো আমাদের হয়েছে এনটিপিসির CBT 1 এবং CBT 2 সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই সিরিজে। ঠিক আছে, তো আমাদের কিন্তু 5 জুন থেকে এক্সাম রয়েছে, আমরা সকলেই জানি। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকালে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। চলো আমরা আমাদের কোশ্চেন নাম্বার শুরু করি। কোশ্চেন নাম্বার 1 যেটা আমাদের এখানে রয়েছে, ফার্স্ট কোশ্চেন, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? বিশ্ব ওজন দিবস এটা কবে পালন করা হয়? এখানে অপশানগুলো রয়েছে আমাদের কাছে, আমরা একটু টাইম নিয়ে নেবো যাতে তোমরা অ্যান্সার করার চেষ্টা করতে পারো। আমাদের চারটে অপশান রয়েছে, কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 16ই সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস আমরা পালন করে থাকি 16ই সেপ্টেম্বর। এবং আমাদের দেখতে হবে যে এই যে ওজন স্তরটা রয়েছে, আমাদের ওজন লেয়ারটা অবস্থান করছে, এখানে কিন্তু যে ক্ষতিকারক যে আমাদের অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে না, সেই সূর্য থেকে আগত এই অতিবেগুনি রশ্মিকে আল্ট্রাভায়োলেট রেখে কিন্তু প্রতিফলন করে, অর্থাৎ এটাকে কিন্তু ভিতরে আসতে দেয় না। তো এখানে কিন্তু দেখতে হবে যে ওজন স্তরকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু একটা প্রোটোকল বা একটা চুক্তি কিন্তু হয়েছিল, যেটা কিন্তু আমাদের হয়েছিল, সেটার নাম কি? মন্ট্রিল প্রোটোকল। কানাডা মন্ট্রিলে এই যে মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল, এখানে কত সালে হয়েছিল এটা? এই ওজন স্তরকে প্রোটেক্ট করার জন্য এখানে কিন্তু 1985 সালে এই যে আমাদের মন্ট্রিল প্রোটোকল যেটা কিন্তু হয়েছিল, এবং এটা কিন্তু আমাদের বাস্তবায়ন হয়েছিল তোমাদের 1800 বললাম নাকি 1985 থেকে এখানে কিন্তু শুরু হয়েছিল, যেহেতু এটা আমাদের পরবর্তীতে মানে এক্সিকিউট হয়েছিল, যেটা কিন্তু 1987 থেকে এটা কিন্তু ফোর্সে আসে। ঠিক আছে, তো এটা আমাদের মন্ট্রিল প্রোটোকল, এটা আমাদের দেখতে হবে, পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, প্রবাসী ভারতীয় দিবস বলতে কি বোঝো এবং এটা কবে শুরু হয়েছিল? তো এখানে অপশানগুলো দেখে নাও। এই যে প্রবাসী ভারতীয় দিবস রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রবেশ করছেন, তিনি যখন প্রত্যাবর্তন করছেন আমাদের ভারতে, সেই দিনটা স্মরণ করার জন্যই আমরা কিন্তু এই প্রবাসী ভারতীয় দিবসটা পালন করে থাকি। এবার কোন তারিখে পালন করি? এখানে কিন্তু 1915 সালের 9 জানুয়ারি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি আমাদের ভারতে এসেছিলেন, এবং এই দিনটিকেই কিন্তু আমরা অর্থাৎ কোন দিনটি? এই 9 জানুয়ারি কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আছে, সুরজকুণ্ড মেলা এটা কোথায় অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এগুলো, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে ফেস্টিভ্যাল ফেয়ার থেকে আমাদের এক্সামে বারবার আসে, আমরা কিন্তু অলরেডি ক্লাস করিয়ে রেখেছি, অ্যাপয়েন্টমেন্ট ক্লাস করিয়েছি কিছুদিন আগে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিয়েছি, এবং গুরুত্বপূর্ণ যে জাতীয় কংগ্রেস থেকে ক্লাস দিয়েছি, এই সমস্ত গুরুত্বপূর্ণ সব ক্লাসই আমাদের দেওয়া রয়েছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সুরজকুণ্ড মেলা, এটা কিন্তু আমাদের অবস্থান করছে কোথায়? হয়ে থাকে কোথায়? এটা হরিয়ানাতে হয়ে থাকে। এছাড়া হরিয়ানাতে বৈশাখী, দীপাবলি, সুরজকুণ্ড যে আমাদের রয়েছে, এছাড়া আন্তর্জাতিক কারুশিল্প মেলাও কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। জাতিসংঘের প্রধান যে বিচার বিভাগীয় অঙ্গ রয়েছে সেটা কোথায় অবস্থান করছে? অর্থাৎ এর মানে কি? কোশ্চেনটা কিন্তু অন্যরকমভাবে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা CBT 1 কিংবা 2-তে আসা কোশ্চেন। ঠিক আছে, এনটিপিসির আসা কোশ্চেন সমস্ত কোশ্চেন। তো এখানে জাতিসংঘের যে প্রধান বিচার বিভাগীয় যে অঙ্গ রয়েছে সেটার নাম কি? সেটাকে ইনডাইরেক্টভাবে বলা হচ্ছে, এটা ডাইরেক্টলি যেটা আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে হাইকোর্ট রয়েছে এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে সেটাই আমাদের জানতে চাইছে, কোশ্চেন আর কিছুই নেই। তো 1945 সালে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে হেগ। কোথায় অবস্থান করছে? হেগ, নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থান করছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। কতজন বিচারপতি থাকে? এখানে 15 জন কিন্তু বিচারপতির সংখ্যা। ঠিক আছে, পরীক্ষায় আসে। চলো পরবর্তী কোশ্চেন আছে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিচের কোন সংস্থার প্রধান উদ্দেশ্য, অর্থাৎ নিচের কোন সংস্থাটার প্রধান উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক শান্তি, পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ শান্তি এবং সিকিউরিটি দেওয়া, সেটাই হচ্ছে আন্তর্জাতিক কোন সংস্থার মূল উদ্দেশ্য? এখানে অপশান রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, নাকি ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটারই মূল কাজ হচ্ছে আমাদের প্রাইমারিলি যেটা কাজ রয়েছে, যেটা কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে সুনির্দিষ্ট করা।
ঠিক আছে। তো এখানে ইউএনও আমাদের দেখতে হবে, ইউএনও কিন্তু 1945-এর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945-এ এটা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে, ইউএসএ। এবং এগুলো দেখে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা কিন্তু আমাদের জেনিভাতে হেডকোয়ার্টার অবস্থান করছে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1995-তে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা কিন্তু 7 এপ্রিল 1948 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে কিন্তু দেখতে হবে 7 এপ্রিল আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি, কারণ 7 এপ্রিল কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা কিন্তু আমরা দেখেই নিলাম যে 1945-এ এটা প্রতিষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্ক সিটি। এবং ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1949-এ। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের জাতিসংঘ থেকেই রয়েছে। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন? পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে, এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন আমাদের 2020-21 এক্সামে কিন্তু এটা এসেছে, ঠিক আছে, লাস্ট এক্সাম। তো এখানে কিন্তু আমাদের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা রয়েছে তার প্রথম যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ মহাসচিব, তার নাম কি আমাদের আগে দেখতে হবে। তার নাম হচ্ছে কি? ট্রিগভেলি হচ্ছে ইউনাইটেড নেশনসের প্রথম মহাসচিবের নাম, ট্রিগভেলি। তিনি কোন দেশের? পরীক্ষা এখানে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এটা তিনি কোন দেশের। রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু নরওয়ে। কোথাকার? নরওয়ে। এবং এখানে আমাদের দেখতে হবে আমাদের বর্তমানে কে রয়েছেন সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনসের। রাইট অ্যান্সার হবে কি? অ্যান্টোনিও গুটেরেস। তিনি 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত এখনও পর্যন্ত তিনি কার্যভার গ্রহণ করে রয়েছেন। তার নাম অ্যান্টোনিও গুটেরেস। তিনি কোন দেশের বাসিন্দা? পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তিনি কিন্তু পর্তুগালের বাসিন্দা। কোথাকার? পর্তুগালের। পরীক্ষায় অবশ্যই আসবে, এগুলো আমাদের দেখতে হবে, পরীক্ষায় গুরুত্বপূর্ণ এগুলো। পরের প্রশ্ন আছে, বলেছে আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কতবার সংশোধন করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর আগেও আমরা সংবিধানের ক্লাসে বলেছিলাম যে আমাদের যে প্রিয়াম্বেল রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত একবারই কিন্তু আমাদের সংবিধানের এই প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে। কত সালে করা হয়েছে এবং কততম অ্যামেন্ডমেন্ট? 1976 সালে করা হয়েছিল এই 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কি কি অ্যাড করা হয়েছে পরীক্ষায় আসে? প্রথমে আমরা দেখে নেব সোশ্যালিস্ট, সিকিউলার এবং ইন্টিগ্রিটি, এই যে শব্দগুলো কিন্তু যুক্ত করা হয়েছিল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন আছে। তার আগে আমাদের কিন্তু দেখে নিতে হবে এই যে আমাদের প্রিয়াম্বেলটা রয়েছে না, প্রিয়াম্বেলটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনাটা। এবার আবার যদি বলি প্রস্তাবনা ভাষাটা যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার প্রিয়াম্বেল কনস্টিটিউশন, সেটা কোন দেশ থেকে বড় করা হয়েছে, ধার নেওয়া হয়েছে? অবশ্যই সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল এই প্রিয়াম্বেলের যে ভাষা, ঠিক আছে। আর প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে অবশ্যই আমেরিকার। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে কি, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারাটি গৃহীত হয়েছে কোথা থেকে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো আমাদের এই যে ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, মৌলিক কর্তব্যের যে ধারাটা, সেই ধারা মানে এই যে মৌলিক কর্তব্যটা, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল এবং মৌলিক অধিকার নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে, ঠিক আছে। এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে হবে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আমাদের ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এছাড়া রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এটাও কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। এছাড়া অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছিল যে যৌথ যে আমাদের যে অধিবেশন রয়েছে 2 কক্ষের যৌথ অধিবেশন, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। এছাড়া আমাদের যে জরুরি অবস্থা যেটা রয়েছে, মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে জরুরি অবস্থার সময়, এগুলো কিন্তু বলা হয়েছিল আমাদের জার্মানির সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, এটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। এবার তোমরা কমেন্ট সেকশনে বলবে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা সংবিধানকে সংশোধন করে থাকি, এটা তোমরা বলো, ঠিক আছে। এবং এখানে আমরা পরবর্তী কোশ্চেনে দেখে নেব যে এনটিপিসি যে সিবিটি 1 এবং যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের লাস্ট এক্সামে হয়েছিল 2020-21 133টা শিফট এক্সাম হয়েছিল, 5000 কোশ্চেন কিন্তু এই পিডিএফে রয়েছে। এবং এই পিডিএফটা এখনো পর্যন্ত কেউ যদি না নিয়ে থাকো তাড়াতাড়ি করো ভাই, টাইম কিন্তু এখন পর্যন্ত নেই। 5ই জুন থেকে এক্সাম স্টার্ট হতে যাচ্ছে, বেশি দিন নেই, 2 সপ্তাহ মতো রয়েছে। তাড়াতাড়ি এটা একদম ফটাফট পড়ে গেলো, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন একদম 100% আসবে, গ্যারেন্টি এটা, ঠিক আছে, কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লাস্ট এক্সাম 2020-21। এবং এই সমস্ত কোশ্চেনগুলো না, এইগুলো সব ওয়ান লাইনের ফরম্যাটে আছে। আর এগুলো কিন্তু এখান থেকে 2024-এর আরপিএফ এসআই বলো, কনস্টেবল বলো, এলপি বলো, সমস্ত কোশ্চেনে কম বেশি কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট কিন্তু হয়েছে, এটা তোমরা অবশ্যই দেখে নেবে। আগের বছরের প্রশ্ন বারবার রিপিট হয়, আমরা সকলেই সেটা জানি। যাদের প্রয়োজন আছে 300টা পেজের মধ্যে কিন্তু রয়েছে এনটিপিসি পিওয়াইকিউ জিকে কোশ্চেন। এখানে 133টা শিফটে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, 99 টাকা প্রাইস আছে। যারা যারা প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা রয়েছে, নাম্বারটা আমি এখানে লিখে দিলাম, 9593142593। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
এবং এর কিন্তু ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, এবং পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো কিন্তু এআইআর একাডেমিতে পাবে, এবং এই পিডিএফটা দুটো পিডিএফের মধ্যে প্রোভাইড করা হবে। 300টা পেজ কিন্তু এখানে রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের 2024 সহ যে সমস্ত এক্সাম কিন্তু আমাদের হয়েছে, রেলওয়ের সমস্ত এক্সামে আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আরপিএফ কনস্টেবলের কথা যদি বলি, 500 কাছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি চলে এসেছে। সুতরাং আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে আমরা আশা করতে পারি যে 40টা জিকে কোশ্চেনের মধ্যে আমাদের মোটামুটি 30টা জিকে থাকবে এবং 10টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা দেখছো এটা হচ্ছে জিস্ট 2024-এর, যেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে রাখা রয়েছে। যাদের প্রয়োজন তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে যেটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর 1200 কোশ্চেন পাবে, প্রতি মাসের টপ 100 কোশ্চেন। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা লাস্ট টাইম রিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর বেশি টাইম নেই, তাড়াতাড়ি আর দেরি করো না। ঠিক আছে, যত দেরি করবে তত পিছিয়ে যাবে। ফটাফট এটা কিন্তু নম্বরে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে, এবং এটা কিন্তু 80 টাকা দিয়ে তোমরা সকলে পেয়ে যাবে। 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, আর প্রশ্ন আসবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা 25 মেতে তোমরা পেয়ে যাবে। এবং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তার কারণ আমি বলছি এগুলো কিন্তু এসএসসি যারা এক্সাম দেবে টিয়ার 1 টিয়ার 2 এর জন্য গুরুত্বপূর্ণ। সমস্ত এক্সামকে মাথায় রেখে আমরা কিন্তু রেখেছি এটা মেন্স লেভেল পর্যন্ত আপ টু। এবং আমাদের যে রেলওয়ে এক্সামগুলো রয়েছে তার কিন্তু সিবিটি 1 সিবিটি 2 সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি আমাদের ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ আমাদের সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই পিডিএফগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে প্রতি মাসের কিন্তু টপ কতগুলো কোশ্চেন আছে, 450-র কাছাকাছি কোশ্চেন আছে, যেগুলো প্রিলি থেকে মেন্স পর্যন্ত কিন্তু একদম তোমাদের টার্গেট করে কিন্তু এখানে রাখা রয়েছে সেই সমস্ত কোশ্চেন, যেগুলো এক্সামে অবশ্যই আসবে। ঠিক আছে, আর এখানে কিন্তু টোটাল নাম্বার অফ পিডিএফ কোশ্চেনের নাম্বার যদি বলি, যেগুলো কিন্তু 450-র কাছে আছে, এবং নাম্বার অফ পেজের যদি কথা বলি, সেখানে কিন্তু আমাদের 30 থেকে 32টার মধ্যে পেজ সংখ্যা রয়েছে প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, তো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে পে করতে হবে ₹55, 55 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এপ্রিলটাও তোমরা সামনের মে মাসের মধ্যেই 25 মে মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত কোশ্চেন লাস্ট 10 বছরে এসেছে আমাদের রেলওয়ে সমস্ত এক্সামের জন্য, সেগুলো কি চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রতিটা চ্যাপ্টার কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে, সমস্ত কোশ্চেন রয়েছে রেলওয়ের সমস্ত এক্সামের কোশ্চেন, আর এগুলো প্রিভিয়াস ইয়ার বায়োলজির কোশ্চেন। সুতরাং এখান থেকে প্রশ্ন আসবেই। যাদের বিশেষ করে সামনে এএলপি টেকনিশিয়ান রয়েছে এবং লেভেল 1 বা গ্রুপ ডি রয়েছে, সেখানে কিন্তু সায়েন্সের পোর্শনটা বেশি থাকে। যেখানে সায়েন্সের পোর্শন বেশি রেলের জন্য, সেখানেই কিন্তু এই পিডিএফটা গুরুত্ব তত বেশি। তার কারণ এগুলো সবই রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এখানে কিন্তু সবই বায়োলজির কোশ্চেন। যাদের প্রয়োজন আছে তোমরা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। পেজ সংখ্যা কত আছে? 70টা পেজ আছে। কতগুলো কোশ্চেন আছে? 1250 প্লাস কিন্তু নাম্বার অফ কোশ্চেন এখানে আছে। যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবে। এবং আরপিএফ এসআই 2024-এর যে সমস্ত প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে রেখেছি। যেমনটা দেখতে পাচ্ছ, বুক অ্যান্ড অথর রয়েছে, আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে, এমনকি গভর্নমেন্ট স্কিম, সমস্ত কোশ্চেনগুলো 55টা পেজের মধ্যে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে। যাদের প্রয়োজন আছে তোমরা 55 টাকা দিয়ে পেয়ে যাবে। আরপিএফ এসআই 2000 এখানে তোমাদের 55টা তোমাদের পেজের মধ্যে রয়েছে, এবং 35 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, 55টা পেজ সংখ্যা রয়েছে এটা। ঠিক আছে, আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন 55টা পেজ সংখ্যা রয়েছে, কিন্তু তোমরা 35 টাকা এটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তোমরা দেখে নেবে এটা। তার কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের এনটিপিসি গ্রুপ ডি আপকামিং সমস্ত এক্সামে কিন্তু রিপিট হবে, যেহেতু এটা 2024-এর লেটেস্ট কোশ্চেন। এই সমস্ত পিডিএফগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে। ডেমো পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেয়ে যাবে। যাদের যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে সেটা। এনটিপিসি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 5000 প্লাস কোশ্চেন আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, তারা 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যারা 53টা শিফটের সলিউশন রয়েছে বাংলা ভাষাতে সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে, 2025-এরটা তোমাদের রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে, যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে। ঠিক আছে, পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধানে উল্লিখিত যে জরুরি অবস্থার যে বিধানগুলি রয়েছে, এগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একটু আগেই আমি এটা বলেছিলাম, অ্যাডের আগেই কি বলেছিলাম, যে মৌলিক আমাদের যে জরুরি অবস্থাগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? জার্মানির সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল জরুরি অবস্থার যে বিধানগুলি রয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে, 2024 সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আনুষ্ঠানিকভাবে কোন দেশটিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দেয় যেখানে কুষ্ঠ রোগ নির্মূল করা হয়েছে?
তো কুষ্ঠরোগ নির্মূল করা হয়েছে প্রথম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে সেই দেশের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে জর্ডন। জর্ডন কিন্তু প্রথম কুষ্ঠ নিবারণ দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে। এবং এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের সম্প্রতি একটা দেশকে কি করেছে? ম্যালেরিয়া ফ্রি হিসাবে কিন্তু ঘোষণা করেছে, ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। সেই দেশটার নাম কি? বলো, যারা যারা জানো কমেন্ট সেকশনে অবশ্যই বলো, তাহলে ঝড় উঠে যায়। ঠিক আছে, তো অবশ্যই আমাদের দেখে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের 2024-এ সম্প্রতি কিন্তু এটা হয়েছিল, যেটা কিন্তু জর্জিয়াকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালেরিয়া ফ্রি হিসাবে ঘোষণা করেছিল। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। চলো পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদই যদি খালি থাকে, রাষ্ট্রপতি না থাকলে সেই পদটা সামলায় কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি যদি না থাকে আর উপরাষ্ট্রপতি কে হয়? সেটা কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার কিন্তু পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকে উপরাষ্ট্রপতি। বর্তমানে কে আছে? জগদীপ ধনখড়। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনের পদই যদি খালি থাকে সেই ক্ষেত্রে সেই পদের মানে দায়িত্বভার গ্রহণ করে কে? অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? ভারতের প্রধান বিচারপতি। ঠিক আছে, তিনি কিন্তু সেই দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমান ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে রয়েছেন? নতুন নিযুক্ত হয়েছেন তিনি, তার নাম কি? অ্যাপয়েন্টমেন্ট ক্লাসে অলরেডি বলেছি, বি.আর. গাভাই। বি.আর. গাভাই তিনি কিন্তু বর্তমানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে কার্যভার গ্রহণ করেছেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে। আকবর কর্তৃক নির্মিত পঞ্চমহল, যেটাকে আমরা পাঁচমহল বলে থাকি, এটা কোথায় অবস্থান করছে? তো পঞ্চমহল বা পাঁচমহল যাই হোক না কেন, এটা অবস্থান করছে কোথায়? অবস্থান করছে তোমরা সকলে এরা বলবে। এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে, এটা কিন্তু ফতেপুর সিক্রিতে অবস্থান করছে আকবরের যে পাঁচমহল। ঠিক আছে, এবং এখানে কিন্তু সম্রাট যে আকবর তিনি কিন্তু অনেক স্মৃতিসৌধ তিনি কিন্তু তৈরি করেছিলেন। কি কি? যেমন আকবর দুর্গ তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, এছাড়া ফতেপুর সিক্রি, যেটা কিন্তু ফতেপুর সিক্রিতে তিনি কিন্তু একটা ইয়ে বানিয়েছিলেন, যেটা কি বুলন্দ দরওয়াজা বানিয়েছিলেন। ঠিক আছে, ফতেপুর সিক্রিতে পাঁচমহল বানিয়েছিলেন, বুলন্দ দরওয়াজা বানিয়েছিলেন, আর কি বানিয়েছিলেন? হুমায়ুন সমাধি, সেটা কিন্তু তিনিই বানিয়েছিলেন। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন কি আছে দেখি। বলেছে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমারেখা নেই? প্রশ্নটা ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের যে সীমারেখাগুলো রয়েছে পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, এবং বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের কোন রাজ্যে সীমারেখাটা নেই, কোন রাজ্যের সাথে কানেকশনটা নেই, বর্ডার লাইন। তো এখানে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু মেঘালয়ের সাথে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের সাথে তো সব থেকে বড় রয়েছে। ঠিক আছে, নেই বললে তো হবেই না, এখানে সব থেকে বড় রয়েছে কি, কতটা? 4096 কিলোমিটার, 4096.7 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু ভারতের সাথে, ঠিক আছে, ভারতের সাথে, সেটা পশ্চিমবঙ্গের সাথে না। আমি কি বলছি, ভারতের সাথে আমাদের যে টোটাল যে সীমারেখা রয়েছে বাংলাদেশের সাথে, যেটা হচ্ছে 4096 কিলোমিটার, যেটা কিন্তু টোটাল সীমারেখা রয়েছে ভারতের সাথে মোট। এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সাথেও রয়েছে, অনেকটাই রয়েছে, এবং মেঘালয়ের সাথে রয়েছে, এবং ত্রিপুরার সাথে রয়েছে, কিন্তু নাগাল্যান্ডের সাথে কোনো রকম কিন্তু সীমারেখা নেই ভারতের সাথে বাংলাদেশে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু কোন কোন রাজ্যগুলো রয়েছে? আসামের রয়েছে। ঠিক আছে, আসামের কিন্তু রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গ রয়েছে, মিজোরামের রয়েছে। ঠিক আছে, ত্রিপুরা রয়েছে, আবার কি আছে? মেঘালয় আছে। তো এই সমস্ত রাজ্যগুলো রয়েছে যেগুলো কিন্তু আমাদের ভারতের সাথে বাংলাদেশের বর্ডারকে শেয়ার করছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। নিচের কোন কোষ অঙ্গাণুটি সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ নামে পরিচিত? সেটা কোনটা বলো সকলে, যারা যারা জানো। লাইসোজোম। লাইসোজোম হচ্ছে যেটা হচ্ছে কোষের একটি অঙ্গাণু, যেটা হচ্ছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি নামে কিন্তু পরিচিত এটা। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আছে আমাদের, আর এক মিনিট, এই অপশনটা আছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটাকে কি বলা হয়? কি বলে বলো? কোষের শক্তিঘর। ঠিক আছে, আর এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো? তো এটাকে কি বলা হয়? এনার্জি কারেন্সি, তাই তো? তো অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো আমাদের দেখতে হবে, পরীক্ষায় আসে। ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এটা চালু হয়েছিল কোন সংশোধনী আইনের মাধ্যমে? কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা চালু হয়েছিল? বলো, যারা যারা জানো। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ৭৩তম সংবিধান সংশোধনী, অর্থাৎ ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু এটা হয়েছিল। এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা, যেটা কিন্তু আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে আছে আমরা সকলে এটা জানি, যে 243 নম্বর আর্টিকেল পার্ট নাম্বার 9-এ কিন্তু রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু ৭৩তম অ্যামেন্ডমেন্ট হচ্ছিল কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল ৭৩তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এটাও দেখতে হবে, এবং এর সাথে দেখতে হবে কোন কমিটির সুপারিশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা গঠন করা হয়েছিল। এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে বলবন্ত রায় মেহতা কমিটি। কি বললাম? বলবন্ত রায় মেহতা কমিটির মাধ্যমে সুপারিশেই কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা চালু করা হয়েছিল। এবং ভারতের কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চালু হচ্ছে? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমটা
চালু করা হয়েছিল। ৭৩তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৯২ সালে ২৪৩ নম্বর আর্টিকেলে পার্ট নাম্বার 9 এ আমরা পাচ্ছি পঞ্চায়েতি রাজ সিস্টেম, এবং বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটা কিন্তু গঠন করা হয়েছিল। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসে, আমরা একটু দেখে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে, ঠিক আছে? আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইকের অপশান আছে, সেটাও কোনো অপশান নেই, অসুবিধা নেই তোমাদের। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন আছে, কত সালে ভারত চীন যুদ্ধ শুরু হয়েছিল? ভারত চীন যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? অবশ্যই এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কারণ সামনে মানে বর্তমানে আমাদের কিন্তু যে পরিস্থিতি চলছে সেটা সকলেই জানো সেটা। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ১৯৬২ সালে কিন্তু ভারতের সাথে চীনের কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। এখানে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল সেগুলো একটু যদি বলে দিই, যেমন ১৯৭১ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কি ভারত পাকিস্তান ওয়ার, তাই তো? ১৯৪৭ দেখতে পেয়েছিলাম। এছাড়া আমাদের যে ইন্দো পাকিস্তানের সাথে যে ঝামেলাটা হয়েছিল ১৯৭১ হয়েছিল। এছাড়া কার্গিল যুদ্ধ দেখেছিলাম ১৯৯৯ দেখেছিলাম কার্গিলটা, তাই তো? ১৯৬২ সালে দেখেছিলাম আমরা ভারত যে চায়নাটা, যেটা আমরা এই অপশানে দেখে নিচ্ছি। এছাড়া আর কি হয়েছিল? এছাড়া হয়েছিল যেটা পুলওয়ামা অ্যাটাক ২০১৯ হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই পাকিস্তানের মাধ্যমে করা হয়েছিল। সেই সময় একটা এয়ার স্ট্রাইকও হয়েছিল, যেখানে কিন্তু অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে ধরা পড়ে গিয়েছিল। পরবর্তীকালে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান, ঠিক আছে? এবং বর্তমান পরিস্থিতি তোমরা সকলেই জানো, এই নিয়ে তোমাদের অপারেশন সিন্দুর যেটা কিন্তু চালানো হয়েছিল সেটা সকলেই জানো। সেই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত একটা ক্লাসও দিয়েছিলাম তোমাদেরকে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যে সমস্ত কোশ্চেন যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ওখানে দেওয়া রয়েছে, দেখে নেবে সেটা। তো চলো পরবর্তী কোশ্চেনে আমাদের কি আছে, খাদ্য হজমে সাহায্য করে নিম্নের কোনটি? নিম্নের কোনটা খাদ্য হজম করতে সাহায্য করা হয়? এখানে কিন্তু অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা মুখ থেকে নিঃসৃত যে লালা রয়েছে এটা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চেষ্টা করবে সকালে উঠে যে বাসি মুখের যে মানে কোনো রকম ওটাকে নষ্ট না করে জল দিয়ে ওটাকে খেয়ে নেবে, ঠিক আছে? প্রচুর উপকার আছে, সেটা আমার তরফ থেকে আমি বললাম। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু হজমে সাহায্য করে, এটা কিন্তু মুখ নিঃসৃত যে লালা রয়েছে এটা কিন্তু অনেক উপকার রয়েছে, আগে থেকেই বলছি এটা। এবং শুধু হজমে সাহায্য করে এটা নয়, এছাড়া আমাদের শরীরে বিভিন্ন পার্ট কিন্তু হজমে আমাদের সাহায্য করে। তার মধ্যে এটাও কিন্তু একটা রয়েছে, এবং এই যেটা কিন্তু রয়েছে আমাদের আর একটা অ্যাসিড, যেটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো এগুলো আমাদের দেখতে হবে। পরের কোশ্চেন আছে, বলেছে নখে আমাদের আঙুলের যে নখ রয়েছে এখানে কোন প্রোটিন বর্তমান থাকে? কোন প্রোটিন বর্তমান থাকে আমাদের আঙুলের যে নখ রয়েছে সেখানে? এখানে কিন্তু আমাদের যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে কেরাটিন। আমাদের আঙুলের যে নখগুলো রয়েছে এবং যে চুলগুলো রয়েছে এই সবগুলো কিন্তু কেরাটিন নামক এক ধরনের প্রোটিনের মাধ্যমে তৈরি করা, যেখানে না তো কোনো স্নায়ুতন্ত্র আছে না কোনো কিছু, কিন্তু এগুলো বাড়তে থাকে, তাই তো? আমাদের শরীরের একটা অংশ। কিন্তু এগুলো যখন কেটে ফেলি না তো কোনো কিছু অনুভব হয়। কেন অনুভব হয় না? কারণ এখানে কোনো নার্ভাস সিস্টেম নেই, কোনো স্নায়ুতন্ত্র নেই তার কারণে, ঠিক আছে? তো এগুলো কিন্তু কেরাটিন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। বলেছে কেরালা রাজ্যের যে মকর সংক্রান্তি রয়েছে সেটাকে কি বলা হয়ে থাকে? কেরালা রাজ্যে সেটা কি নামে পরিচিত সেটা আমাদের জানতে চাইছে। এখানে কিন্তু অপশান অনুসারে আমাদের কি আছে, অপশানগুলো দেখে নাও ভালো করে সকলে, একটু তোমাদের টাইম দিলাম। অ্যান্সার করো, অ্যান্সার করো। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা মকর বিলাক্কু। মকর বিলাক্কু কিন্তু বলা হয়ে থাকে মকর সংক্রান্তিকে, কোথায়? কেরালাতে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন কি দেখি। বলেছে ল্যাকটিক অ্যাসিড নিম্নে কোন খাদ্যদ্রব্যে দেখা যায়? এটা আমরা অনেকেই জানি, সকলেই জানি প্রায়, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কোথায় রয়েছে? অবশ্যই আমরা দইতে কিন্তু পেয়ে থাকি ল্যাকটিক অ্যাসিড, এবং দইতে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যে কিন্তু এই দই মানে দুধ থেকে দইতে পরিণত করে ল্যাকটিক অ্যাসিডের জিনিসটা এখানে বাড়িয়ে দেয়, মানে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় এবং দুধটা দইতে পরিণত হয়। এখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ প্রচণ্ড পরিমাণে রয়েছে দইতে, এবং এছাড়াও দইতে অনেক ভিটামিন গুণাগুণ রয়েছে, যেমন ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাই। ভিটামিন ডি এর অভাবে আমাদের অস্টিওমেলাইসিস, রেকেট এই সমস্ত রোগ লক্ষণ দেখা যেতে পারে, ঠিক আছে? যেখানে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু প্রচুর রয়েছে এই আমাদের দইতে, ঠিক আছে? তো অবশ্যই দই খাওয়া খুব ভালো। যাই হোক, এখানে কিন্তু আমাদের যে সমস্ত যে অ্যাসিডগুলো রয়েছে অ্যাসিডগুলো থেকে আমাদের দেখতে হবে, যেমন পিঁমড়ের হুল। পিঁমড়ের হুলে কোন অ্যাসিড আছে? ফর্মিক অ্যাসিড রয়েছে, যার ফলে প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হয় কামড়ে দিলে, তাই তো? তো এখানে কিন্তু তেঁতুল রয়েছে, তেঁতুলে কি আছে? টার্টারিক অ্যাসিড রয়েছে। টমেটো রয়েছে, টমেটোতে কি আছে? অক্সালিক অ্যাসিড আছে টমেটোতে। এছাড়া লেবুতে কি আছে? লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে? ভিনিগারে কি আছে? অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকেই আমরা ভিনিগার বলে থাকি, তাই তো? তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। আপেলে কি আছে? ম্যালিক অ্যাসিড আছে আপেলে, ঠিক আছে? এছাড়া আর কি আছে? আর আর কিছু তো কোনো অ্যাসিড মনে পড়ছে না। তোমাদের মনে পড়লে বলবে সেটা। তো যাই হোক, আরেকটা আছে কিন্তু ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? এই ভিটামিন সি কিন্তু সকল প্রকার টক ফলে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পরিবাহী তারের ওপর পিভিসি প্রলেপ লাগিয়ে কি রোধ করা যায়? তো পরিবাহী তারের ওপর যে পিভিসি এর ফুল ফর্ম কি জিজ্ঞাসা করা হয়, যেটা পলিভিনাইল ক্লোরাইড,
ঠিক আছে? তো এই যে তারের যে একটা প্রলেপ লাগানো হয় এর উপর, পরিবাহী তারের উপর, সেটা কিন্তু শর্ট সার্কিটের হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই পিভিসি যে পলিমারের যে একটা প্রলেপ কিন্তু লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন কি আছে? নিচের কোনটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটি কৃত্রিম হ্রদ? কৃত্রিম হ্রদ রয়েছে, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। কোনটা? অপশন রয়েছে 4 টে। অপশনগুলো দেখে নাও ভালো করে, অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ধেবর লেক, রাজস্থান। রাজস্থানের ধেবর লেক, এখানে কিন্তু এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ এটা। ঠিক আছে? তো আমরা যদি বলি বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটা, তাহলে কিন্তু সেটা হবে মিউন। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম। চলো পরবর্তী কোশ্চেন আছে, বলেছে 1947 সালের যে কি আছে, সরি 1947 বলছি, 1974 সাল। ঠিক আছে? সাল 1974 যে পোখরানে হয়েছিল, রাজস্থানের পোখরানে, আমরা এটা সকলে জানি, ভারতের প্রথম যে পারমাণবিক পরীক্ষার যে টেস্ট সেটা কিন্তু করা হয়েছিল। পারমাণবিক শক্তি কমিশনে সেই সময় সভাপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু অলরেডি আমাদের এনটিপিসিতে আসা কোশ্চেন। সকলে বলবে 1974 সালে যেখানে কিন্তু আমরা রাজস্থানের পোখরানে প্রথম যে পারমাণবিক টেস্ট আমরা কিন্তু করেছিলাম, সেই সময় ভারতের পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি প্রেসিডেন্ট কে ছিলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন রয়েছে 4 টে। রাইট অ্যান্সার হয়ে যাবে হোমি সেটনা। হোমি সেটনা, তিনি কিন্তু সেই সময় এই পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। এবং আমাদের দেখতে হবে যে প্রথমবার যে টেস্টটা করা হচ্ছে সাল কত? কত সালে করা হচ্ছে? 1974 সালে। 18ই মে প্রথম যে অপারেশনটা হয়েছিল তার নাম কি? স্মাইলিং বুদ্ধ। কি বললাম? স্মাইলিং বুদ্ধ যেটা হয়েছিল প্রথমবার এটা, এবং দ্বিতীয়বার যে পোখরানে কিন্তু আমাদের টেস্ট করা হয়েছিল 1998, 1998 তে। ঠিক আছে? এর সাংঘাতিক নামটা কি ছিল? অপারেশন শক্তি। কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এক্সামের জন্য, যেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিলাম। ঠিক আছে? পরের কোশ্চেন আছে, কুঞ্চিকল ওয়াটারফল কোথায় অবস্থান করছে? কুঞ্চিকল জলপ্রপাত। কোনটা হবে? 4টে অপশন আছে, এটা তো সকলেই পারবে অলরেডি। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়? কর্ণাটকে। কর্ণাটকের যে বরাহি রিভার আছে, সেই রিভারের ওপর অবস্থান করছে কুঞ্চিকল ওয়াটারফল। এবং এখানে আমাদের দেখতে হবে যে সমস্ত ওয়াটারফলগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন যোগ বা গিরসপ্পা ওয়াটারফল রয়েছে, এগুলো কিন্তু সরাবতী নদীর ওপর অবস্থান করছে। ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন ওয়াটারফল রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের ক্লাস অলরেডি দেওয়া আছে। পরের কোশ্চেন আছে, বলেছে এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কি আছে? টিউলিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফুলের বাগান। তো এখানে কি বলেছে? কোন শহরে অবস্থান করছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান? অপশন রয়েছে 4টে। রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগর। শ্রীনগরে অবস্থান করছে এই টিউলিপ বাগান, যেটা কিন্তু ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান, এশিয়ার বৃহত্তম। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আর কি আছে? পরের প্রশ্ন আছে আমাদের, ভারতের জাতীয় কি আছে এটা? আচ্ছা, ভারতের সংবিধান। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সকল নাগরিকের বাক এবং মতামত প্রকাশের যে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? বলো সকলে। এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, বাক এবং মতামত প্রকাশের যে স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে এটা? এটা অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে সংবিধানে অনুচ্ছেদ নাম্বার 19-এ রয়েছে। ঠিক আছে? আর্টিকেল সম্পর্কে 1 থেকে 50 অলরেডি আমাদের ক্লাস দেওয়া আছে, তোমরা সকলে একটু দেখে নেবে, ওখান থেকেই পরীক্ষায় বারবার আসবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো ভারতের জনগণমন এই গানটি গাওয়া হয়েছিল? জনগণমন এটা কবে গাওয়া হয়েছিল? ঠিক আছে? এখানে কিন্তু কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। কত? কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল সাল 1911-তে। কে গেয়েছিলেন? বলো সকালে তোমরা। এবং এখানে কিন্তু বন্দে মাতরমও গাওয়া হয়েছিল, সেটা কোন অধিবেশনে? এটা কলকাতা অধিবেশনে 1896-তে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসে। আর তোমাদের বলে রাখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় যে জাতীয় কংগ্রেস রয়েছে, এই সম্পর্কে ডিটেল ক্লাস অলরেডি কিছুদিন আগেই আমরা দিয়ে দিয়েছি। এই ক্লাসটা তোমরা দেখে যাবে, আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে? সেটা তোমরা দেখে নেবে, যদি এখান থেকে প্রশ্ন আসে তো এখান থেকে আসবে। চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এটা কত সালে? ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল যেটা রয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল 2010 সাল 2010-এ এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই। আর এই কোশ্চেনটা আমাদের এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন। ঠিক আছে? তো এখানে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত যখন স্বাধীনতা লাভ করে? অবশ্যই রাইট অ্যান্সার হবে ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি, তিনি কিন্তু সেই সময় আমাদের স্বাধীনতার সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন।
তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আলোচনা করলাম আমাদের আজকের ক্লাসে, অবশ্যই গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেনগুলো ছিল, যেগুলো এনটিপিসি সিবিটি 1 এবং 2-তে বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেছে এনটিপিসি পরীক্ষায়। এবং এখানে তোমরা দেখবে যে তোমাদের জন্য হোমওয়ার্কের একটা কোশ্চেন থাকছে, যেটা হচ্ছে মৌলিক কর্তব্য। এটা কতগুলো এখন বর্তমানে রয়েছে, আগে কতগুলো ছিল এবং বর্তমানে কত আছে, এবং মৌলিক কর্তব্য যেটা কিন্তু কত নম্বর পার্ট বা কত নম্বর আর্টিকেলে পড়ছে, এটা তোমরা সকলে বলবে। এই সমস্ত কোশ্চেনগুলো বলবে মৌলিক কর্তব্য সম্পর্কে যারা যেটুকু জানো। অলরেডি ক্লাস কিন্তু দেওয়া রয়েছে 1 থেকে 50 পর্যন্ত, যে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল। এছাড়া এক্সামে আমাদের যে গ্রুপ আরপিএফ এসআই এবং কনস্টেবলের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল আমাদের সংবিধান থেকে, সেই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা অলরেডি করিয়ে রেখেছি চ্যানেলে, দেখে নেবে সেটা। আশা করছি এর মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। অলরেডি সমস্ত ক্লাস কিন্তু আমাদের দেওয়া রয়েছে এই চ্যানেলে, প্লে লিস্ট করা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। সুতরাং এখানে রয়েছে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। এইটাতে যুক্ত হয়ে যাবে, বিশেষ করে এটা আমাদের অফিসিয়াল যেটা রয়েছে। এছাড়া আদার্স রয়েছে এটা, ঠিক আছে, দুটোতেই যুক্ত হবে। এবং এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ তোমরা সকলে এখানে দেখতে পাবে, এবং যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারেই যোগাযোগ করবে। ডিসক্রিপশানে থাকবে নাম্বারটির লিঙ্ক। এছাড়া যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন দেখে নেবে। এনটিপিসি 5000+ কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই ছাড়বে না, কারণ এখান থেকে এই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হবে। সামনের যে সমস্ত এক্সামই দাও না কেন রিপিট হবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য, ঠিক আছে। যার যেটা প্রয়োজন তোমরা সেটা দেখে নেবে। আর ডিসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারটা তো পেয়েই যাবে, ঠিক আছে। কমেন্ট সেকশনে তোমরা পিন করা থাকবে। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে আমরা যে সমস্ত ক্লাস অলরেডি করিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা সকলে কমন পেয়ে যাবে আশা করছি, ঠিক আছে। আর যে সমস্ত পিডিএফ তোমরা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছো, ওই সমস্ত কোশ্চেনগুলোকে বারবার রিভিশন করতে থাকো, ওখান থেকে প্রশ্ন আসবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।